পাকোড়া নিবে? পাকোড়া, গরম গরম পাকোড়া। ছোট ছানারা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার দোকানে চলে এসো। পাকোড়া নিবে? পাকোড়া, গরম গরম পাকোড়া। মা, টাকা দাও, কালু আঙ্কেল পাকোড়া বিক্রি করতে এসেছে, আমি পাকোড়া খাবো মা। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা। এরপর রকি টাকা নিয়ে কালুর কাছে চলে যায়। আঙ্কেল আঙ্কেল, আমাকে পাকোড়া দাও, পাকোড়া দাও। আগে টাকা দে, তারপর পাকোড়া দিব। এই নাও টাকা, এখন তাড়াতাড়ি পাকোড়া দাও। পাকোড়ার নাম শুনেছে আমার আর তর্স হয়েছে না আঙ্কেল। এই টাকা দিয়ে হবে না, পাকোড়ার দাম অনেক বেশি। যা, বাড়ি থেকে আরো টাকা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তুমি তাহলে এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আরো টাকা নিয়ে আসছি। মা মা, আমাকে আরো টাকা দাও। কালু আঙ্কেল বললো পাকোড়ার দাম নাকি অনেক বেশি। কি বলছিস এসব? পাকোড়ার দাম তো 10 টাকা করে। আচ্ছা চল তো দেখি, আমি কালু দাদার কাছে যাব। কালু দাদা, তুমি নাকি রকিকে আরো টাকা আনতে বলেছো? বাজারে পাকোড়ার দাম তো 10 টাকা করে। আমি তো এভাবে বলিনি, তোর ছেলে তো ফ্রিতে পাকোড়া চাইছিল, তাই আমি টাকা আনতে বলেছি। মিথ্যে বলছে কেন আঙ্কেল? আমি তো তোমাকে 10 টাকা দিয়ে পাকোড়া চাইছিলাম। টুনি, দেখেছিস তোর ছেলে কেমন মিথ্যে কথা বলছে? টাকা হারিয়ে ফেলেছে, তাই বুঝি এখন তোর ভয়ে মিথ্যে বলছে। তোর ছেলেকে একটু ভালো করে শাসন করিস, তা না হলে বড় হলে খারাপ হয়ে যাবে। এইসব কথা বলে কালু তার ঠেলা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর রকি পাকোড়া খেতে না পেরে কাঁদতে থাকে। মা মা, কালু আঙ্কেল চলে গেল, তুমি আমাকে পাকোড়া নিয়ে দাও না মা। আর আমি সত্যি বলছি, টাকাটা হারিয়ে ফেলিনি। কাঁদিস না বাবা, আমি বুঝতে পেরেছি শয়তান কালু কাক মিথ্যে বলেছে। এখন তো আমার কাছে টাকা নেই, কাল কাজ করে টাকা পেলে বাজার থেকে তোর জন্য পাকোড়া নিয়ে আসবো রে বাবা। বাবা বাবা, দেখো কালু আঙ্কেল পাকোড়া বিক্রি করছে, আমি পাকোড়া খাবো বাবা, আমাকে তাড়াতাড়ি টাকা দাও। আমার কাছে তো 10 টাকা খুচরা নেই রে মা, এই 100 টাকা নিয়ে যা। 10 টাকার পাকোড়া নিয়ে বাকি টাকা ফেরত নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে বাবা। কালু আঙ্কেল, 100 টাকা নিয়ে আমাকে 10 টাকার পাকোড়া দাও, আর বাকি টাকা আমাকে ফেরত দাও। আচ্ছা ঠিক আছে, এই নে পাকোড়া, এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা। কিন্তু আমার বাকি টাকা ফেরত দাও, তারপর আমি চলে যাব। যাবি না তো? তাহলে তুই এখানে থাক, আমি চলে যাচ্ছি। তুমি অনেক বাচ্চা, অনেক বাচ্চা, তোমার কাছ থেকে আমি আর পাকোড়া নেব না। এখন বাকি টাকা না নিয়ে বাড়ি চলে গেলে তো বাবা আমাকে অনেক বকবে। এখন আমি কি করি? কি রে পারুল, তুই কাঁদছিস কেন? এরপর পারুল রকিকে সব কথা খুলে বলে। ওই কালু আঙ্কেল তো দেখছি আমাদের ছোট পাখিদের ধোকা দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। আমার কাছ থেকেও টাকা নিয়েছে, কিন্তু পাকোড়া দেয়নি। চল, আমরা বনের সব ছোট পাখিদের সব কথা বলে দেই। ছোট পাখিদের বললে কি হবে? আমরা ছোট পাখিরা তো কিছুই করতে পারবো না। তাই চল, আমাদের মা বাবাদের নিয়ে কালু আঙ্কেলের কাছে যাই। মা বাবাটা নিয়ে গেলেও কোনো লাভ হবে না, বুঝলি? আমি মাকে নিয়ে গিয়েছিলাম, তারপরেও আঙ্কেল মিথ্যে বলেছে। তাই আমরা ছোট পাখিরা বুদ্ধি করে কালু আঙ্কেলকে একটা শিক্ষা দিব। এরপর ওরা উড়তে শুরু করে, আর তখন দেখে ময়ূরের মেয়ে মৌটুসি টাকা নিয়ে কালুর দিকে এগিয়ে আসছে। মটুসি, এই মটুসি, কালু আঙ্কেলের কাছে যাস না রে। কিন্তু কেন রে? ওই পুকুরের পাড়ে চল, তারপর তোকে সবটা বলছি। এরপর সবাই মিলে পুকুর পাড়ে চলে আসে, আর পারুল মৌটুসিকে সব কথা খুলে বলে। তোরা এসে ভালো করেছিস, তা না হলে
এখন সবাই চিন্তা কর যে কিভাবে কালু আঙ্কেলকে শিক্ষা দিতে পারবো। আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না রে। সবাই মিলে কালুকে শিক্ষা দেওয়ার কথা ভাবছিল, তখনই পুকুর থেকে একটি ব্যাঙ কথা বলে ওঠে। তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না। ওই কালুকে শিক্ষা দিতে আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের সাহায্য করব। একই ব্যাঙ, তুমি আবার কথা বলতে পারো? আর তুমি ব্যাঙ হয়ে আমাদের কি সাহায্য করবে? আমি জাদুর ব্যাঙ, তাই কথাও বলতে পারি। এরপর ব্যাঙ সবাইকে সব বুদ্ধি শিখিয়ে দেয়। আর তারপর সবাই তাদের বাড়িতে চলে আসে। আর এদিকে কালু পাকোড়া বিক্রি করে বাড়িতে চলে আসে। কাকুলি, দেখো আজ কতগুলো টাকা ইনকাম করেছি। ও মা, সত্যি তো? এত টাকা কি করে ইনকাম করলে গো? এরপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। ছোট ছানাদের এভাবে ধোকা দিয়ে টাকা ইনকাম করা ভালো না কালু। তুমি আর কখনো ছানাদের ধোকা দিও না। তোমার কথা মতো চললে আর ধনী হতে হবে না, সারা জীবন গরিব থাকতে হবে। আমি কিভাবে টাকা ইনকাম করি না করি সেটা আমার ব্যাপার, বুঝেছো? এখানে তুমি কথা বলতে এসো না। যাই, এবার বাজারে গিয়ে বড় মাছ কিনে নিয়ে আসি। বাবা রকি, ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? মা, সব কথা তোমাকে পরে বলবো, এত কথা বলার এখন যে সময় নেই। এই বলে রকি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সবাই মিলে পুকুর পাড়ে চলে আসে। ব্যাঙ, ব্যাঙ, কোথায় তুমি? আমরা চলে এসেছি। তোমরা সবাই চলে এসেছো? এই নাও সব মজার মজার খাবার। এখন তাড়াতাড়ি কালুর কাছে যাও। কি রে, তোরা পাকোড়া নিবি না? আজ তোদের ধোকা দিব না, টাকা দিয়ে দেখ, আজ অনেক পাকোড়া দিব। আমরা আজ পাকোড়া খেতে পারবো না, কারণ আমরা ইগল আঙ্কেলের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে অনেক মজার মজার খাবার খেয়েছি। আর দেখো, ঝুড়িতে করে বাড়িতেও নিয়ে যাচ্ছি। তাই নাকি? তা আমাকে এক ঝুড়ি খাবার দে না, মজার খাবার দেখে যে আমার আর তর্স হয়েছে না। আচ্ছা ঠিক আছে, এই নাও খাবার, খেয়ে দেখো, খুব মজা হয়েছে। ইগল আঙ্কেলের মেয়ের জন্মদিন ছিল তো, তাই এত মজা মজা খাবার খেতে দিয়েছে আমাদেরকে। এসব কথা শুনে কালুর মনে আরো লোভ হতে থাকে। আর কালু সবার কাছ থেকে ঝুড়ি নিয়ে সব খাবারগুলো খেয়ে ফেলে। আর খাবার খাওয়া শেষ হতেই সে ব্যাঙের রূপে চলে আসে। এ কি, আমার রূপ এমন ব্যাঙ হয়ে গেল কেন? শয়তান ছানা, তোরা আমাকে মিথ্যে বলে ধোকা দিয়েছিস, আমি তোদের ছাড়বো না। তুমি তো এখন ব্যাঙ হয়েছে, তাই আমাদের কিছুই করতে পারবে না। হ্যাঁ, চল সবাই, আমরা এবার পাকোড়ার দোকান নিয়ে পুকুর পাড়ে যাই। আর সেখানে গিয়ে সবাই মিলে মজা করে পাকোড়া খাবো। না না, তোরা যাস না, আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দে। সত্যি বলছি, আমি তোদের ফ্রিতে পাকোড়া খেতে দিব, আর কখনো ধোকা দিব না। তোমার মতো খারাপ পাখিকে আগের যে ফিরিয়ে দেওয়া যাবে না। কি ভেবেছিলে আমাদের ধোকা দিবে আর আমরা তোমাকে ছেড়ে দিব? এবার বোঝো কাউকে ধোকা দিলে কেমন লাগে। এসব বলে সবাই পাকোড়া ঠেলা গাড়ি নিয়ে পুকুর পাড়ে চলে যায়। আর কালু কাঁদতে কাঁদতে টুনির বাড়িতে চলে আসে। টুনি, হ্যাঁ টুনি, বাড়িতে আছিস? কে কে কথা বলছো? তাড়াতাড়ি সামনে এসো, আমি কাজে যাব। আমি আমি কালু, তোর সামনে আছি টুনি। বনের সব ছানারা আমাকে ব্যাঙ বানিয়ে দিয়েছে। এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। কি বলছো এসব? ওরা আবার জাদু কি করে জানলো যে তোমাকে ব্যাঙ বানিয়ে দিল? সেটা আমি জানি না টুনি, আমি আর কখনো ছানাদের ধোকা দিব না। দয়া করে তুই ছানাদের বলে আমার আগের রূপ ফিরিয়ে দে। আচ্ছা ঠিক আছে, চলো। তোদের কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কালু দাদা তোদের ধোকা দিয়েছে বলে প্রতিশোধ নিতে হবে নাকি? হ্যাঁ,
কেউ ক্ষতি করলে তার প্রতিশোধ না নিয়ে বরং তার উপকার করে তাকে বুঝিয়ে দিতে হয়। তা বলতো এবার তোরা ব্যাংক কি করে বানিয়েছিস? টনি মাসি, আমি ওদের ব্যাংক বানাতে সাহায্য করেছি। আসলে ধোকা পেয়ে ছানারা অনেক চিন্তা করছিল, আর তাই আমি এসব করেছি। চিন্তা করো না টনি মাসি, আমি এক্ষুনি কালু আঙ্কেলকে আসল রূপে ফিরিয়ে দিচ্ছি। উফ বাবা, অবশেষে আসল রূপ ফিরে পেলাম। ছানারা, তোরা আমাকে ক্ষমা করে দিস। তোদের ধোকা দিয়ে আমার উচিত শিক্ষা হয়েছে। কালু দাদা, আমরা বড়রা ছোট ছানাদের সাথে যাই করব তারা তো তাই শিখবে। তাই সব সময় ছানাদের ভালো কিছু শেখাতে হয়, তাহলে ওদের কাছ থেকেও ভালো কিছুই পাওয়া যাবে, বুঝলে? বাবা কনক, এই ঘাসের ঘরটা আমি নিজের হাতে বানিয়েছি, শুধুমাত্র তোর জন্মদিনে সেরা উপহারটা দেওয়ার জন্য। কিরে বাবা, আমার দেয়া উপহারটা তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ মাসি, তোমার দেওয়া উপহার আমার জন্মদিনের সব থেকে সেরা উপহার। তোমাকে অনেক ধন্যবাদ মাসি। বাবা কনক, তুই এখনো ঘুমিয়ে আছিস? আজকে যে তোর জন্মদিন, সেই কথা তুই ভুলে গেছিস নাকি? তাড়াতাড়ি ওঠ রে বাবা। ওই দেখ, তোর বন্ধুরা তোর জন্মদিনের উপহার নিয়ে চলে এসেছে। আরে তোরা এসে গেছিস, বেশ ভালো হয়েছে। চল তোরা বাগানে চল, আমি তোদেরকে আমার জন্মদিনের সেরা উপহারটা দেখাবো। এরপর কনক তার বন্ধুদের নিয়ে তার বাগানে চলে যায়। এদিকে কালু কনকের কথা বুঝতে না পেরেও সে কনকের পেছন পেছন চলে যায়। এ কি, আমার ঘাসের ঘর কোথায়? টুনি মাসি তো এখানে ঘরটা বানিয়েছিল। বাবা, ও বাবা, আমার ঘাসের ঘরটা কোথায় গেল? বলো না বাবা, বলো না। টুনি তো আজকে আমাদের বাড়িতে আসেনি, তাহলে ও তোকে ঘর বানিয়ে দিল কখন বলতো? আঙ্কেল, আমার মনে হয় কনক স্বপ্ন দেখেছে, আর স্বপ্নে হয়তো মা ওকে ঘাসের ঘর বানিয়ে দিয়েছে। হ্যাঁ রে মা, তাই হবে হয়তো। চল রে বাবা, আর দেরি করিস না, এক্ষুনি তোকে কেক কাটতে হবে। আয় টুকি, তোরা চলে আয়। দাঁড়াও বাবা, মেনে নিলাম যে আমি স্বপ্ন দেখেছি, কিন্তু আমার জন্মদিনের সেরা উপহার হিসেবে আমি টুনি মাসির হাতে বানানো ঘাসের ঘরটাই চাই। আর যতক্ষণ না তুমি টুনি মাসিকে বলে ঘরটা বানিয়ে নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কেক কাটবো না। এই কথা বলে কনক তার ঘরের ভিতরে চলে যায় আর ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আর কালু টুনির বাড়িতে চলে আসে। টুনি, এই টুনি, এক্ষুনি তোকে আমার বাড়িতে যেতে হবে। এখন তো আমাকে কাজে যেতে হবে কালু দাদা, আর একদিন কাজে না গেলে যে ওরা আর আমাকে কাজে রাখবে না। কিন্তু তুমি হঠাৎ করে আমাকে তোমার বাড়িতে কেন যেতে বলছো বলো তো? আমার ছেলে কনক, ওর আজকে জন্মদিন, আর আজকে নাকি ও একটা ঘাসের ঘরের স্বপ্ন দেখেছে, আর সেই ঘরটা নাকি নিজ হাতে বানিয়ে ওকে জন্মদিনের সেরা উপহার দিয়েছিস। এখন সে জেদ ধরে বসেছে, তুই ঘাসের ঘর না বানানো পর্যন্ত ও কিছুতেই কেক কাটবে না। আর তোর কাজটা গেলে যাক, এই ঘর বানানোর জন্য আমি তোকে অনেকগুলো টাকা দিব, আর সেই টাকা দিয়ে তোর মেয়েকে নিয়ে তুই সুখে থাকতে পারবি। তবুও আমার ছেলের আবদার আমি অপূর্ণ রাখবো না। কিন্তু কালু দাদা, আমি তো কখনো কোনো ঘর বানাইনি, তাহলে আমি কনক বাবাকে ঘাসের ঘর বানিয়ে দিব কিভাবে বলো তো? আমি জানি তুই তোর কাজ হারাবি জন্য আমাকে মিথ্যে কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, একদিন তোর ওপর দয়া মায়া করে আমি তোকে এই বাড়িতে থাকতে দিয়েছিলাম, আজ তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। এক্ষুনি তুই তোর মেয়েকে নিয়ে আমার পুরনো বাড়ি থেকে বের হয়ে যা। বিশ্বাস করো কালু দাদা, আমি সত্যি কোনো ঘর বানাতে জানি না, আর তুমি আমার থেকে এই আশ্রয়টুকু কেড়ে নিলে আমি কোথায় থাকবো? আমি কোথায় বা যাব? আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো আমি? দয়া করো কালু দাদা, দয়া করো, আমাদেরকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। টুনি অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু কালু টুনির কোনো কথাই শুনে না। এরপর টুনি কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এই বনটা ঘুরে আমার খুব ভালো লেগেছে, তাই এই বনের পাখিদের আমি একটা উপহার দিয়ে যেতে চাই। আর এই উপহারটা আমি তাকেই দিব যে আমার সততার পরীক্ষায় উত্তীর্ণ হবে। এরপর সেই পরী এক বৃদ্ধার রূপ ধারণ করে, আর যেই না কবুতর বৃদ্ধাটির কাছে আসে, তখনই বৃদ্ধারূপী পরী তার হাতে থাকা আংটিটা মাটিতে ফেলে দিয়ে চলে যায়।
আর দূরে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আরে, এটা তো একটা সোনার আংটি। আজকে কার মুখ দেখে বের হয়েছিলাম তা কে জানে, কিন্তু এই আংটিটা তো ওই বুড়িমার হাত থেকে পড়ে গেল মনে হচ্ছে। তাতে কি হয়েছে, আমি তো কুড়িয়ে পেয়েছি। যাই যাই, আংটিটা বিক্রি করে বউয়ের জন্য মার্কেট করে নিয়ে যাই। এরপর কবুতর খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেই বৃদ্ধা রূপে পরী গাছের আড়াল থেকে বের হয়ে আসে আর আবারও তার পরিরূপ ধারণ করে। লোভী পাখি কোথাকার, দাঁড়া, তোর লোভ আমি বের করছি। এই কথা বলে পরী কবুতরের কুড়িয়ে পাওয়া সোনার আংটিটা জাদু করে সাধারণ আংটি বানিয়ে দেয়। অন্যদিকে কবুতর সেই আংটিটা নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যায়। ঈগল দাদা, এখন নাকি স্বর্ণের খুব দাম বেড়েছে। তা তো বেড়েছে, তা তুই কিনবি নাকি? কিনবো না গো, কিনবো না, বিক্রি করব। এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এটা আমি বিক্রি করব। এ কি, এটা তো একটা সোনার আংটি ছিল, হঠাৎ সেটা পরিবর্তন হলো কিভাবে? কি ব্যাপার রে কবুতর, এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর আংটির? ওরে বাবা রে, মনে হয় কোনো ভূতের আংটি এটা। না না, এই আংটি আমার কাছে রাখা যাবে না। এরপর কবুতর ভয় পেয়ে আংটিটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে পরী আবারও কোনো পাখির সততা যাচাই করার জন্য গাছের নিচে অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরে সে টুনি ও তার মেয়েকে দেখতে পায়। এর জন্য সে আবারও সেই বৃদ্ধারূপ ধারণ করে আর একইভাবে টুনির সামনেও সোনার আংটিটি ফেলে চলে যায়। মারে, আমরা তো অনেকক্ষণ থেকে উঠছি, চল ওই গাছের নিচে একটু বিশ্রাম নেই। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর টুনি ও তার মেয়ে গাছের নিচে বিশ্রাম নিতে চলে যায় আর সেখানে গিয়ে সে সোনার আংটিটা পরে পায়। এ কি, এটা তো একটা সোনার আংটি মনে হচ্ছে। আর এই আংটিটা মনে হয় ওই বুড়িমার কাছ থেকে পড়ে গেছে। আরে, এক্ষুনি তো বুড়িমা এই পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু কোথায় চলে গেল? মা, ও মা, শুনেছি সোনার নাকি অনেক দাম। চলো না মা, এই সোনার আংটিটা বিক্রি করে আমরা আমাদের টাকার একটা ব্যবস্থা করি। না রে মা, তা যে হয় না। যার জিনিস তাকে ফেরত দিতে হবে, এমনও তো হতে পারে আমাদের থেকে অনেক বেশি অভাবে আছে ওই বুড়িমা। চল রে মা, বুড়িমা হয়তো বেশি দূর যেতে পারেনি, আমরা গিয়ে বুড়িমাকে খুঁজে বের করি আর তার আংটিটা তাকে ফেরত দেই। আচ্ছা ঠিক আছে মা, চলো। আমাকে আর খুঁজতে যেতে হবে না টুনি পাখি, এই যে আমি এসে গেছি। তার মানে তুমি বুড়ি নাও? তুমি আসলে একটা পরী। কিন্তু তুমি এমন বৃদ্ধা রূপে এসে সোনার আংটিটা কেন ফেলে দিয়েছিলে বলো তো? এরপর পরী টুনিকে তার সততা পরীক্ষা নেওয়ার কথা খুলে বলে। আমি অনেকের কাছে সততার এই সাধারণ পরীক্ষাটি নিয়েছি, কিন্তু কেউ আমাকে আমার আংটিটি ফেরত দেয়নি। কিন্তু তুমি এক সৎ পাখি, যে কিনা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এখনকার দিনে তোমার মতো সৎ পাখি আর দুটো দেখা যায় না, তাই সততার পুরস্কারটা তুমি পাওয়ার যোগ্য। এই কথা বলে পরে টুনিকে একটা ঘাসের ঘর উপহার দেয় আর সেখান থেকে উড়ে চলে যায়। মা, ও মা, তুমি অনেক সৎ পাখির জন্য আজ সততার পুরস্কার পেলে। আমিও তোমার মতো সৎ আর ভালো মনের পাখি হব, তাহলে আমিও কোনো একদিন তোমার মতো সততার পুরস্কার পাবো। পুরস্কার পাওয়া না পাওয়া সব সৃষ্টিকর্তার হাতে রে মা। তবে আমাদের মধ্যে সততা থাকতে হবে। একজন ভালো মনের পাখির মধ্যে সততা থাকা একটা মহৎ গুণ। আর সৎ থাকলে আমরা কখনো কোনো কাজে ঠকবো না। চল রে মা, এই ঘরটা আমরা কনকের জন্মদিনে উপহার দিব। এরপর টুনি ঘাসের ঘরটা নিয়ে কালুর বাড়িতে চলে আসে আর ঘাসের ঘর পেয়ে কনক অনেক খুশি হয়ে যায়। আর কনকের খুশির জন্য কালু টুনিকে অনেকগুলো টাকা উপহার দেয়। তোকে অনেক ধন্যবাদ রে টুনি। আমার ছেলেটা এই ঘাসের ঘরের জন্য আজ সারা দিন মন খারাপ করেছিল, কিন্তু তুই ওকে ঘাসের ঘরটা বানিয়ে দিয়ে ওর মুখে হাসি ফুটিয়েছিস, তাই এই টাকাগুলো আমি তোকে খুশি হয়ে দিলাম। আর আমার পুরনো বাড়িটা আবারও আমি তোকে দিলাম। আর তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস টুনি। এরপর টুনি কালুর বাড়ি থেকে চলে যায় আর কালুর দেয়া টাকা দিয়ে বনে একটা খাবারের হোটেল দেয়। সেই হোটেল চালিয়ে টুনি ও তার মেয়ে টুকি সুখে দিন কাটাতে থাকে।